অনেক ধন্যবাদ মোহাম্মদ সায়েদ বাকি ভাই আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আমরা আজকে, আপনি যেহেতু দীর্ঘদিন আইন প্র্যাকটিসের সঙ্গে যুক্ত আছেন, আমরা বর্তমান সময়ে একটা অস্থির সময় চলছে বিশ্বব্যাপী, এবং আমরা আপনার কাছ থেকে খুব সাধারণ মানুষের নানা ধরনের প্রশ্ন থাকে, বিভ্রান্তি থাকে, সেই প্রসঙ্গ জায়গা থেকেই জানতে চাইব যে আন্তর্জাতিক মানবাধিকার আইন বলতে সাধারণ মানুষের জন্য আমরা বিষয়টিকে সহজ করে যদি ব্যাখ্যা করেন, কি বোঝায়? জি, ধন্যবাদ। মানুষ জন্ম মাত্রই কিছু তার বেসিক রাইট রয়েছে, ফান্ডামেন্টাল রাইটস রয়েছে, যেগুলোকে আমরা বলে থাকি হিউম্যান রাইটস। রাইট। এবং দর্শকদের অবগতির জন্য জানাতে চাই যে গত 10ই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে বিশ্বব্যাপী। অর্থাৎ একজন মানুষ জন্মগ্রহণ করার কারণে, মানুষ হিসেবে জন্মগ্রহণ করার কারণে তার ন্যাচারাল কিছু রাইটস তৈরি হয়, যেগুলোকে বলা হয়ে থাকে হিউম্যান রাইটস। যেমন তার ফান্ডামেন্টাল রাইটস বলতে আমরা বুঝি মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান, হুম। শিক্ষা এবং চিকিৎসা। এগুলো হচ্ছে হিউম্যান রাইটস, অর্থাৎ রিগার্ডলেস অফ তার ধর্ম, বর্ণ, জাতি, গোষ্ঠী, পরিচয়, ভৌগোলিক অবস্থান, কোনো কিছুই এগুলা এই রাইট থেকে তাকে বিরত রাখতে পারে না। এবং হুম। এই রাইট গুলোই হচ্ছে আপনার হিউম্যান রাইটস হিসেবে আমরা বলে থাকি ফান্ডামেন্টাল রাইটস। হুম। হিউম্যান রাইটস এর সংখ্যাটা আরো অনেক বড় বিষয়। এবং ইউকে তে রয়েছে হিউম্যান রাইটস অ্যাক্ট 1998 রয়েছে, এবং এবং ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস রয়েছে সারা বিশ্বের। সাথে জাতিসংঘের যে ইউনিভার্সাল হিউম্যান রাইটস অফ ডিক্লারেশন রয়েছে, সেখানে আরো অনেক বিশ্বস্ত বিস্তৃত ভাবে বলা হয়েছে আপনার মানুষের বাঁচার অধিকার, মানুষের কথা বলার অধিকার, মানুষের চিকিৎসার অধিকার, মানুষের রাইট টু ফেয়ার ট্রায়াল, অর্থাৎ যেটা ইউকে, অর্থাৎ কোনো যদি তাকে কোনো ব্যাপারে যদি কোনো তাকে দোষী সাব্যস্ত করা হয়, অথবা কোনো কোনো দোষের জন্য তাকে যদি আরোপ করা হয়, এবং উনি দোষী কি দোষী না এই জিনিসটা একটা ফেয়ার, একটা নিরপেক্ষ তদন্ত বিচারের মাধ্যমে এটা তার প্রমাণ করার সুযোগ রয়েছে, আত্মপক্ষ সমর্থন করার সুযোগ রয়েছে। এবং আহ, আমরা যারা আইন হিসেবে প্র্যাকটিস করে থাকি, আমাদের যারা ইমিগ্রেন্ট রয়েছে এই দেশে, যারা ভিসা অ্যাপ্লিকেশন করতে হয়, তাদের অবশ্যই এটা পরিচিত যে এটাকে বলে আর্টিকেল 8, প্রাইভেট অ্যান্ড ফ্যামিলি লাইফ রাইটস। এইটাও একটা হিউম্যান রাইটস এর অন্তর্ভুক্ত। হুম, অনেক ধন্যবাদ। আসলে অনেকগুলো বিষয় কিন্তু এই হিউম্যান রাইটস শব্দটার ভেতরে ইনভলভ, এবং আপনি যেভাবে ব্যাখ্যা করলেন আমার মনে হয় যে সহজেই অনেকেই বুঝতে পারবে কোন কোন বিষয়ে তারা রেমেডি অথবা রাইটসটা পেতে পারে। আমরা প্রসঙ্গক্রমে চলে আসবো গ্রেট ব্রিটেনে। আপনি জানেন যে বর্তমান সময়ে কিন্তু ওভারস্টেয়ার এবং অ্যাজাইলাম সিকারদের একটা বিরাট সংখ্যা আমরা দেখতে পাচ্ছি নিউজের মাধ্যমে, সংবাদ মাধ্যমে এবং বিভিন্ন গণমাধ্যমে। সেক্ষেত্রে ওভারস্টেয়ারদের বিষয়টা যদি প্রথমেই আলাপ করেন যে তাদের জন্য এই সেক্টরে কি কি রেমেডিগুলো আছে। জি, ধন্যবাদ। এই 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 প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আশা করি এই আলোচনার মাধ্যমে এই টেলিভিশনের দর্শক তথা কমিউনিটির মানুষজন উপকৃত হবে। ব্রিটেন, অর্থাৎ যুক্তরাজ্য, বিশ্বের একটি উন্নত রাষ্ট্র এবং কল্যাণ রাষ্ট্র হওয়ার কারণে এই দেশের সকল সুযোগ সুবিধা এবং বিভিন্ন কারণে মানুষ এই দেশে আসতে চায় এবং স্থায়ীভাবে বসবাস করতে চায়। এখন আমরা লক্ষ্য করি বা অনেক মানুষ এই দেশে কিন্তু অবৈধভাবে এই দেশে আসে, অথবা যে কোনো ভিসা নিয়ে আসে, অর্থাৎ ভিজিট ভিসা আসে কিন্তু আর ফিরে যান না, অথবা স্টুডেন্ট ভিসা আসছেন, রিনিউ করতে পারেন নাই, কোনো সমস্যার কারণে তারা রেগুলারাইজ ইমিগ্রেন্ট হিসেবে থাকতে পারেন নাই, হুম। একটা পর্যায়ে তারা ওভারস্টেয়ার হয়ে গেছে। তো তাদের কি রেমেডি রয়েছে? তো আপনি দুটো প্রশ্ন করেছেন, একটা হচ্ছে ওভারস্টেয়ার আর একটা হচ্ছে অ্যাসাইলাম সিকার। অ্যাজাইলাম সিকার। আমি দুটো ভাগে উত্তর দিতে চাই। জি। প্রথমে বলতে চাই যে হিউম্যান রাইটস যারা এই দেশে ওভারস্টেয়ার হিসেবে আছেন, এখন দেখেন, কোনো ব্যক্তি যদি সিঙ্গেল ব্যক্তি যদি কোনো যদি অ্যাডাল্ট কেউ হয়, অর্থাৎ 18 বছরের উপরে যদি কেউ হয়, উনি যদি এই দেশে ওভারস্টার হয়ে যান, তাহলে ওনাকে কোন হোম অফিসের কাছে প্রমাণ করতে হবে যে উনি কন্টিনিউয়াসলি 20 ইয়ার্স ধরে এই দেশে আছেন। 20 ইয়ার্স রুটে উনি এই দেশে স্থায়ী হওয়ার, অর্থাৎ ওনার ভিসা রেগুলারাইজ করার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। 20 ইয়ার্স যদি আচ্ছা। ওনার দেখায়, লং স্টে, লফুলি, আনলফুলি, বোথ
সব মিলিয়ে সর্বমোট ওনাকে প্রমাণ করতে হবে যে উনি 20 20 বছর বছর। ধরে আছেন। আর যদি কোনো এটা যদি কোনো মাইনর চাইল্ডের ক্ষেত্রে হয়, অর্থাৎ যদি এমনটি হয় যে কোনো বাচ্চা বাংলাদেশে জন্মগ্রহণ করেছে অথবা ইউকের বাইরে জন্মগ্রহণ করেছে, তারা ভিসা নিয়ে তারা বাবা মার সাথে এই দেশে এসছেন 18 বছরের নিচে, ফর এক্সাম্পল 2 বা 3 বছরের সময় ওনার ভিসা ছিল বা বয়স ছিল যখন তিনি এই দেশে আসছেন, কিন্তু একটা পর্যায়ে দেখা গেছে যে ওনার বাবা মা ভিসা এক্সটেনশন না করতে পারার কারণে ওনারও আর ভিসা, অর্থাৎ যিনি মাইনর চাইল্ড তারও ভিসা এক্সটেন্ড করার সুযোগ হয়নি। হয়নি। জেনারেলি ইমিগ্রেশন আইনে আপনার অ্যাপ্লিক্যান্ট যিনি থাকেন, মূল অ্যাপ্লিক্যান্ট যিনি থাকেন এবং তার যে স্ট্যাটাস থাকে, ডিপেন্ডেন্টদেরও কিন্তু সিমিলার স্ট্যাটাস থাকে, অর্থাৎ মূল অ্যাপ্লিক্যান্টের ভিসা যদি 1 বছর থাকে, ডিপেন্ডেন্টেরও ভিসা কিন্তু 1 বছর মেয়াদি দেওয়া হয়, এর বেশি দেওয়া হয় না। তো ডিপেন্ড উনি উনি বাচ্চা তো নর্মালি যখন আসে বাবা মার সাথে, বাচ্চা বাবা মার ডিপেন্ডেন্ট হিসেবে আসে। নিয়মটি হচ্ছে এরকম বর্তমান আইনে, কোনো বাচ্চা যদি ইউকের বাইরে জন্মগ্রহণ করে এবং এই দেশে মাইনর অবস্থায় অর্থাৎ 18 বছরের নিচে আসে, আসার পরে কন্টিনিউয়াসলি যদি 7 বছর থাকে এই দেশে, তাহলে তার সে কোয়ালিফাইং চাইল্ড হিসাবে এই দেশে ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য যোগ্য বলে বিবেচিত হয়। অর্থাৎ কোনো বাচ্চা মাইনর যদি এই দেশে আসে, 7 বছর যদি কন্টিনিউয়াসলি থাকে, 7 বছর থাকার পরে রিগার্ডলেস অফ তার বাবা মার ভিসা স্ট্যাটাস, ইমিগ্রেশন স্ট্যাটাস, তার নিজস্ব রাইটে, অর্থাৎ যিনি মাইনর হিসেবে আসছেন উনি 7 বছর থাকার কারণে এই দেশে তার একটা হিউম্যান রাইটস তৈরি হয়, এবং সেই হিউম্যান রাইটস এর কারণে উনি হোম অফিসে ভিসা অ্যাপ্লিকেশন করতে পারেন এবং কোয়ালিফাইং চাইল্ড, এবং পিতামাতাও কিন্তু ওই বাচ্চার ডিপেন্ডেন্ট প্যারেন্ট হিসাবে অ্যাপ্লিকেশন করতে পারেন এবং তাদের এইভাবে এই দেশে রেগুলারাইজ হওয়ার সুযোগ রয়েছে। পিতামাতা যে তাদের ডিপেন্ডেন্ট হিসেবে অ্যাপ্লাই করবে, সেক্ষেত্রে কি তারা যদি ওই যে ওভারস্টেয়ার হয়ে যায়, তখন তাদের কোনো বৈধ ডকুমেন্টস না থাকে, তারপরেও কিন্তু বাচ্চার ডিপেন্ডেন্ট হিসেবে অ্যাপ্লাই করবার সুযোগটা আছে? জি, জি, সেটাই। বাবা বাবা মা যদি ওভারস্টেয়ার হয়েও যায়, ফর এক্সাম্পল আমি আরেকটু যদি উদাহরণস্বরূপ বলতে চাই, যদি বলি আর কি, যদি এমনটি হয় কোনো বাবা মা বাচ্চা সহ, বাচ্চার বয়স ছিল 3 বছর, 2015 সালে এই দেশে স্টুডেন্ট ভিসা নিয়ে প্রবেশ করেছেন। স্টুডেন্ট ভিসা 1 বছর তাদের মেয়াদ ছিল, বাচ্চার বয়স ছিল 3 বছর, তো যে কোনো কারণে হোক হয়তো তারা আবার আরেকটা এক্সটেনশন করছেন, এরপরে তারা আর এক্সটেনশন করতে পারেন নাই। তো ওভারস্টেয়ার হিসাবে বাবা মা কিন্তু এই দেশে থেকে গেছে এবং বাচ্চাও কিন্তু বাবা মার সাথে এই দেশে থেকে গেছেন। তাহলে এখন যদি আমরা 2023 সালে আমরা যদি এখন অ্যাপ্লিকেশন করতে চাই, তাহলে আমরা দেখতে পারবো যে বাচ্চা 2015 সালে আসার কারণে তার এই দেশে সর্বমোট তার থাকার বয়স হচ্ছে, লেন্থ অফ স্টে ইন দ্য ইউকে হচ্ছে 8 বছর, এবং তিনি আমরা ধরে নিচ্ছি যে উনি ইউকের বাইরে যাননি এই 8 বছরের মধ্যে, এবং ওনার বাবা মার সেক্ষেত্রে গেলে কি একটু গেলে কি সেক্ষেত্রে কোনো সমস্যা আছে কিনা? যদি যান তিনি, তাহলে দেখা গেছে কত সময়ের জন্য উনি গিয়েছেন, কখন গিয়েছেন। যদি বেশি সময়ের জন্য হয় তাহলে ওনার কোয়ালিফাইং পিরিয়ডে এইটা এলিজিবল হিসাবে উনি বিবেচিত হবেন না আর কি। কারণ যেই রুলটা রয়েছে যে বাচ্চা 7 বছর ধরে আছেন, মোর দেন 7 বছর, আন্ডার 18, এবং তার হোম কান্ট্রি থেকে উনি রিইন্টিগ্রেশন করতে পারবেন না, অর্থাৎ তার যে স্ট্রাগল হবে ওই বিবেচনায় কিন্তু এই দেশে থাকার কারণে তার একটা হিউম্যান রাইটস এর আন্ডারে তাকে অ্যাপ্লিকেশন করার সুযোগ দেওয়া হয়। আচ্ছা, তো এখন যেমনটা বলছিলাম, যদি 15 সালে এসে থাকেন এবং 23 সালে যদি অ্যাপ্লিকেশন করতে চান, তাহলে ওনার টোটাল লেন্থ অফ স্টে হবে ইউকেতে 8 বছর। এই এবং উনি যদি 15 সালে তার বয়স 3 বছর থাকতো, তাহলে এখন 8 বছর পরে তার বয়স হচ্ছে 11 বছর, এবং 18 বছরের নিচে তিনি এখন। তো উনি এখন কোয়ালিফাইং চাইল্ড হিসেবে উনি অ্যাপ্লিকেশন করতে পারবেন হোম অফিসে তার ইমিগ্রেশন স্ট্যাটাস রেগুলারাইজ করার জন্য, এবং ওনার বাবা মা যদি থাকেন ওভারস্টেয়ার, তারাও তার বাচ্চার ডিপেন্ডেন্ট হিসেবে উনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, এবং বাচ্চার সাথে সাথে তার বাবা মারও স্ট্যাটাস কিন্তু রেগুলারাইজ হওয়ার সুযোগ রয়েছে।
রাইট। অনেক ধন্যবাদ। এটি সত্যিকার অর্থেই অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল এবং এই সংক্রান্ত বেশ কিছু প্রশ্ন আমরা নিয়মিত পেয়ে থাকি আমাদের দর্শক, স্বজন, বন্ধুদের কাছ থেকে। তো যাই হোক, আমরা পরবর্তী একটা বিষয়ে অনেকগুলো প্রশ্ন অ্যাকচুয়ালি জমা আছে। তার মধ্যে একটি বিষয় হচ্ছে যে বাংলাদেশিরা যখন ইউকে, যারা ব্রিটিশ বাংলাদেশি, তারা যখন দেশে বেড়াতে যায় অথবা ট্যুরে যায়, অনেকেই কিন্তু দেখা যায় এয়ারপোর্টে নানা ধরনের ব্যাড এক্সপেরিয়েন্সের শিকার হয় এবং সেটা এয়ারপোর্ট কর্তৃপক্ষের দ্বারা তাদের অভিযোগ হচ্ছে যে তারা বিনা কারণে তাদেরকে সার্চ করা হলো অথবা তারা কোনো রেমেডি পেল না, মিসবিহেভ করা হলো। এই সংক্রান্ত পরিস্থিতিতে তাদের জন্য কি কি রেমেডিজ আছে? দেখেন, কোনো টুরিস্ট যদি বা কোনো ট্রাভেলার যদি কোনো একটা দেশে যায়, তাহলে আপনার ওই দেশের মানে ওই দেশের টুরিস্টদের অথবা ওই দেশে যারা ভ্রমণ করেন তাদের ওই দেশের যে লোকাল অথরিটি রয়েছে, অর্থাৎ হোম কান্ট্রির যেই ল অ্যান্ড এনফোর্সিং এজেন্সি রয়েছে, তাদের দায়িত্ব হচ্ছে টুরিস্টদের নিরাপত্তা নিশ্চিত করা। অর্থাৎ কেউ যদি যুক্তরাজ্যে বেড়াতে আসে, তাহলে যুক্তরাজ্যের পুলিশের দায়িত্ব হচ্ছে একজন টুরিস্ট যেন বিনা বাধায়, বিনা স্ট্রাগল ছাড়াই এই দেশে ভ্রমণ করতে পারেন। তো এখন যদি এমন হয় উনি যদি কোনো দেশে যান, উনি যদি কোনো মানে হামলার শিকার হন বা কোনো অসুবিধার শিকার হন, তাহলে তার উচিত হবে যে তার ওই দেশের লোকাল অথরিটির সাথে, অর্থাৎ পুলিশের সাথে সাহায্য নেওয়া। এবং যদি ব্রিটেন থেকে কেউ মানে বেড়াতে যান, তাহলে তারা ব্রিটিশ সিটিজেন হিসেবে সংশ্লিষ্ট দেশের এমবাসি অথবা হাই কমিশনে যোগাযোগ করতে পারেন এবং তাদের যে সমস্যা, তারা সেই সমস্যার কথা জানাতে পারেন এবং হাই কমিশনের সহায়তা চাইতে পারেন। ব্রিটিশ হাই কমিশনের সহযোগিতা চাওয়াটাই সেই ক্ষেত্রে সবচেয়ে উত্তম পন্থা, এই তো? জি, যেমন ফর এক্সাম্পল, যদি এমন হয় যে কেউ এই দেশ থেকে কোনো একটা দেশে বেড়াতে গেলেন এবং সেখানে যাওয়ার পরে তার পাসপোর্ট সহ যে তার যে ব্যাগ আছে এটা চুরি হয়ে গেল, জি। তাহলে উনি কিভাবে ফিরবেন? হুম হুম তাহলে তাকে ফিরতে হলে তার ওই দেশের যে হাই কমিশনার রয়েছে, ব্রিটিশ হাই কমিশনার রয়েছে, সেখানে উনি দ্বারস্থ হতে পারেন। অথবা উনি যদি না পারেন, তাহলে এই যুক্তরাজ্যে কোনো আইনজীবীর, যদি কোয়ালিফাইড কোনো আইনজীবীর যদি সহযোগিতা নিতে চান, সেটাও উনি নিতে পারবেন। উনি ওনার সমস্যার কথা তার আইনজীবীকে জানাবেন এবং আইনজীবী উদ্ভূত পরিস্থিতিতে কি করণীয় ওই অনুযায়ী তাকে পরামর্শ দিবেন অথবা তাকে গাইডলাইন করবেন কিভাবে উনি নিরাপদে আবার ইউকেতে ফিরতে পারেন, যদিও তার পাসপোর্ট, তার সবকিছু চুরি হয়ে গেছে। সেক্ষেত্রে পাসপোর্ট চুরি হয়ে গেলে যদি ইমিডিয়েটলি ফেরত আসতে চায় চাকরি অথবা যে কোনো ইমার্জেন্সি কারণে, সেক্ষেত্রে কত দ্রুত তার এই বিষয়টা সলভ করা সম্ভব? তাদেরকে কি ইমার্জেন্সি ট্রাভেল পাস অথবা পাসপোর্ট দেওয়ার কোনো পসিবিলিটিস আছে? এটা আসলে প্রত্যেকটা পরিস্থিতি ডিপেন্ড করে, আসলে কোন দেশে, কোথায়, কি ধরনের ইনসিডেন্ট হয়েছে। হুম হুম এটা সংশ্লিষ্ট সময় আসলে নির্ধারণ করে। ওইভাবে আসলে স্ট্রেট ফরওয়ার্ড বলা একটু ডিফিকাল্ট। রাইট। আমরা আরেকটি ভিন্ন প্রসঙ্গে যেতে চাই, সেটি হচ্ছে যে বিশ্বব্যাপী আমরা জানি যে এখন নানা দেশে যুদ্ধ চলছে, যুদ্ধ পরিস্থিতি গাজাতে আছে, রাশিয়া ইউক্রেন আছে, অথবা সিরিয়া এখনও যুদ্ধবিধ্বস্ত একটা দেশ। কিন্তু সেই জায়গা থেকে যারা হতে পারে যে পলিটিক্যাল অনেক ডিবেট আছে, পলিটিক্যাল অনেক ইস্যুজ আছে, আমরা যদি পার্ট ফ্রম পলিটিক্যাল এনি ইস্যুজ অর কন্ট্রোভার্সি, আমরা সাধারণ সিভিলিয়ানরা, যেটা নারী, শিশু, বৃদ্ধ, তারা কেন সাফারিং করছে? তাদের জন্য কি কোনো রেমেডি আছে কিনা? দেখেন, এই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরেই কিন্তু এইটা আহ, রাষ্ট্র ইউনাইটেড নেশন প্রতিষ্ঠা করা হয়েছে হুম হুম বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠায়। তো এখন কেউ যদি কোনো রাষ্ট্রের সাথে যদি যুদ্ধে লিপ্ত হয়, তো কিভাবে যুদ্ধ করা যাবে, এটা কিন্তু একটা ইন্টারন্যাশনাল প্রোটোকল রয়েছে। হুম ইন্টারন্যাশনাল প্রোটোকল অনুযায়ী যারা সিভিলিয়ান রয়েছে এবং যারা যেগুলো হসপিটাল রয়েছে, যেগুলো, এরা কিন্তু যুদ্ধের আওতামুক্ত থাকা কথা। অর্থাৎ যদি প্রোটোকল ভঙ্গ করে, অর্থাৎ ফর এক্সাম্পল কোন দেশের আর্মি যদি অন্য দেশের নিরীহ সিভিলিয়ানদের উপরে হামলা করে, হসপিটালে হামলা করে, স্কুলে হামলা করে, হুম তাহলে কিন্তু এইটা আপনার ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি হয়ে যাবে। হুম হুম এবং ক্রাইম হিউম্যানিটি হলে তারা কিন্তু ওয়ার ক্রাইমস এর যে ডেফিনেশন রয়েছে, তারা কিন্তু এই ওয়ার ক্রাইমস এর ডেফিনেশনের মধ্যে পড়ে যাবেন এবং হুম এটা
আন্তর্জাতিক আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। হুম হুম তো যদি এবং যুদ্ধে করার সময় অবশ্যই যুদ্ধ সময় এটা উচিত না কোনো সিভিলিয়ানের উপর হামলা করা অথবা কোনো আহ, মানুষের হসপিটাল, স্কুল হুম অথবা বাজারঘাট যেখানে তারা নেই, এই ব্যাপারে সতর্ক থাকা উচিত। হুম রাইট। তার মানে হলো যে এই বিষয়গুলো সাধারণত এখন যে সমস্ত আমরা সংবাদ মাধ্যমে প্রতিনিয়ত দেখতে পাচ্ছি যেখানে সিভিলিয়ানরা আক্রান্ত হচ্ছে, হসপিটালাইজড হচ্ছে, অথবা তাদের কিন্তু কোনো ধরনের সাপোর্ট সিস্টেম নেই, এই ক্ষেত্রে কোনো ধরনের আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো কি কাজ করছে কিনা, অথবা তারা কোনো আমি সহযোগিতা করতে পারে কিনা? এই এই সব যেখানে মানুষের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, যেমন বিভিন্ন জায়গায় যেখানে যুদ্ধ পরিস্থিতি চলছে, আপনি গাজাতে বলতে পারেন, তারপরে আমরা আগে লক্ষ্য করেছি বার্মাতে হয়েছে, যেখানে রোহিঙ্গারা দলে দলে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে, হুম এবং বিভিন্ন দেশ থেকে বাংলাদেশকে অনুরোধ করা হয়েছে যে তাদেরকে যেন বর্ডার খুলে দেওয়া হয় বা তাদেরকে যেন আশ্রয় হুম দেওয়া হয়। এবং এবং এই সেটি বাংলাদেশ দিয়েছে। বাংলাদেশ দিয়েছে, এবং রোহিঙ্গা যে রিফিউজি ক্যাম্প রয়েছে সেখানে কিন্তু নানা ধরনের ইন্টারন্যাশনাল মানবাধিকার সংস্থাগুলো সেখানে তাদের খাদ্য সহায়তা দিচ্ছে, চিকিৎসা সহায়তা দিচ্ছে এবং এইড পাঠাচ্ছে। এবং সব সর্বোপরি কিন্তু তারা সবসময় দেখবেন যে বিভিন্ন ইন্টারন্যাশনাল মানবাধিকার সংগঠনগুলো রিকোয়েস্ট করছে বার্মা সরকারকে যে রোহিঙ্গাদেরকে নিরাপদে তাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়ার জন্য, এবং তাদের নাগরিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, এবং তাদের মানবাধিকার নিশ্চিত করার জন্য। এবং সিমিলারলি আপনার সিরিয়াতে, গাজাতেও আমরা লক্ষ্য করেছি বিভিন্ন এনজিও, হিউম্যান রাইটস অর্গানাইজেশনরাও কিন্তু তাদের রিলিফ, খাদ্য সহায়তা, মেডিকেল সহায়তা কিন্তু পৌঁছে দিচ্ছে। এবং বরাবরই আহ্বান জানাচ্ছে বড় বড় মানবাধিকার সংস্থাগুলো যে হিউম্যান রাইটস এর যে প্রোটোকল রয়েছে আহ, এগুলো মেনে চলার জন্য। এবং সেক্ষেত্রে কি সারাউন্ডিং যে নেইবারিং কান্ট্রিগুলো তারা কি সবচেয়ে বড় রোল প্লে করতে পারে কিনা, সবচেয়ে বড় সাপোর্ট সিস্টেম হতে পারে কিনা এই পরিস্থিতিতে? দেখেন, এটা ডিপেন্ড করে যে প্রত্যেকটা রাষ্ট্রের পলিসি, তাদের ফরেন পলিসির উপর। আহ, যেমন আমি আবার যদি আসি যেমন রোহিঙ্গাদের উদাহরণ, রোহিঙ্গাদের ক্ষেত্রে যেটা বললেন মিয়ানমারের বিষয়টা, আমরা নেইবারিং কান্ট্রি মিয়ানমার হওয়াতে আমরা বাংলাদেশ কিন্তু যথেষ্ট সাপোর্ট করছে এবং সাপোর্ট হিউজ করেছে। সাপোর্ট, এটা যদি আমরা জি, জি, আহ, সত্যিকার বাস্তব সেটাই। চিত্র দেখি। এখন এখন বাংলাদেশের সরকার বা রাষ্ট্রপ্রধান যদি মনে করতো উদ্ভূত পরিস্থিতি তারা নমনীয় হবে না, তারা এক্সেস বাংলাদেশে আসতে বা ওই রেফিউজিদেরকে গ্রহণ করবে না, তখন তাহলে রেফিউজি যারা রয়েছে, যারা নিজ দেশে অত্যাচার নির্যাতন কারণে পালিয়ে বাংলাদেশে আসছে, তাদের তাহলে তো ভিন্ন পরিস্থিতি হতে পারতো, তাদের জীবন সংকটময় হতে পারতো, তাদের লাইফ রিস্ক, তারা হয়তো নিরাপদে বাংলাদেশে এখন যেভাবে থাকছেন নাও থাকতে পারতো। হুম হুম সো এটা ডিপেন্ড করে হচ্ছে যে যে নেইবারিং কান্ট্রি রয়েছে এবং তাদের ফরেন পলিসির উপর। হুম 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 তবে একজন মানুষ হিসেবে মানবাধিকার সংস্থাগুলো কিন্তু বরাবরই নেইবারিং কান্ট্রির কাছে আহ্বান জানায়, রিকোয়েস্ট করে, অ্যাপিল করে যে মানবতার জন্য, মানবাধিকারের বোধ থেকে তাদেরকে যেন মানবিক সহায়তা করা হয়। রাইট। তার মানে বর্তমান পরিস্থিতিতে মানবাধিকার সংগঠনগুলো, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এবং নেইবারিং কান্ট্রিগুলো সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে যদি তাদের ফরেন পলিসি সেটাকে পারমিট করে। আমরা জি, আমরা অনুষ্ঠানে একেবারেই শেষ পর্যায়ে। মোহাম্মদ বাকি ভাই, আমরা যদি খুব সংক্ষেপে আপনি আমাদের দর্শকদের জন্য বলতে পারেন যে আন্তর্জাতিক মানবাধিকার আইনে মানুষ আর কি কি, আসলে এটি অনেক বড় টপিক, আমরা হয়তো বা অন্য আরেকটি পর্ব দরকার হতে পারে, কিন্তু তারপরেও আপনি বিশেষ করে গ্রেট ব্রিটেনে যে সমস্ত আমাদের স্বজন বন্ধু এবং ভাইয়েরা আছেন তাদের জন্য আর কি কি, যে প্রবলেমগুলো ফেস করে নিশ্চয়ই আপনার কাছে আসে, সেই জায়গা থেকে আপনি যদি কিছু বলতে চান প্লিজ। জি। দেখেন, আপনি আসলেই সঠিক বলেছেন, মানবাধিকার আসলে হিউম্যান একটা বড় বিষয়। এই 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 বিষয়ের উপরে অনেক অনেক আর্টিকেল হয়েছে, রিসার্চ হয়েছে, পিএইচডি করেছে মানুষ, এবং সব সময় প্রতিনিয়ত কিন্তু এই ব্যাপারে আলোচনা, আর্টিকেল, অনুষ্ঠান, সভা, সেমিনার, কনফারেন্স বিভিন্ন জায়গায় হচ্ছে, সচেতনতা বৃদ্ধি হচ্ছে। তো দেখেন, আমি অনুষ্ঠানের এই শেষ পর্যায়ে দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে ব্রিটেন হচ্ছে মানবাধিকারের দেশ। এখানে
আহ, কেউ ওয়েলফেয়ার যদি স্টেট। মানবাধিকার লঙ্ঘন করে এটাকে জিরো টলারেন্স হিসেবে দেখা হয়। হুম হুম আম, যদি এমন হয় যে যদি কেউ কারো মনে হয় যে কেউ কারো মানবাধিকার লঙ্ঘন করছে, স্পেশালি ডোমেস্টিক ভায়োলেন্সের মাধ্যমে, তা একজন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে যেটা সমস্যা হয় যে একজন আরেকজন কন্ট্রোল করছে অথবা তাকে খুব বাজেভাবে ট্রিট করছে, তাকে তাকে উনি কিন্তু আইনের মাধ্যমে উনি এই আইনি সহায়তা পেতে পারেন হুম হুম। এবং ওনার যেই সমস্যা রয়েছে সমস্যার কিন্তু প্রতিকার পাওয়া সম্ভব। আহ সবশেষে যেটা বলতে চাই যে একজন মানুষ হিসেবে মানুষের জন্মগত অধিকার রয়েছে এবং মানবতা বোধ থেকে মানুষের এই সমস্যাগুলো দেখা উচিত এবং মানুষের বিপদে আপদে সাহায্য করা উচিত যতটা সম্ভব। এবং যেই আবেদন করতে চাই যে আজকের এই বিশ্বে 2023-তে মানবাধিকার লঙ্ঘন করে আসলে বেশি দূর যাওয়া সম্ভব না, ইজ নট ওয়েলকামিং এনিহোয়ার ইন দ্য ওয়ার্ল্ড। অনেক ধন্যবাদ। সেটাই আমরা চাই যে মানুষের জীবনে শান্তি ফিরে আসুক, মানুষ যেন আইনকে তার পারিবারিক, সামাজিক এবং সঠিক ব্যবহার করতে পারে, কেউ যেন অপব্যবহার না করে। আইনের অনেক রেমেডি আছে, অনেক সময় আমরা দেখি মানুষ অপব্যবহারও করে, এবং যদি সত্যিকারের অর্থে মানুষ শান্তি চায় এবং আইনের সঠিক প্রয়োগ চায়, আশা করি আপনার পরামর্শগুলো অনেক বেশি হেল্প করবে। অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যুক্ত থাকবার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের আয়োজনে, আজকের আওয়ার ওয়ার্ল্ডে। দেখা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ সকলকে।